গুনে গুনে 10 দিন পর বাড়ি ফিরেছে অয়ন। বলেছিল পরশু, অথচ পাক্কা 10 দিনের মাথায় আজ ওকে দেখা গেল শহীদ নিবাসের দোরগোড়ায়। তখন সন্ধে নামার মুহূর্ত। ইউষা সোফায় 2 পা তুলে হেলান দিয়ে বসেছে। কোলে ফিজিক্সের মোটা বই, পাশে ক্যালকুলেটর, নোটবুক। পড়ায় মন নেই, কিন্তু ইউষা চেষ্টা করছে পড়তে। মুখে নেয় কলমের গোড়াটা কামড়ে কামড়ে অন্যমনস্ক নজর বইয়ের কালিতে ধরে রাখল ও। হঠাৎ ধূপ করে ভারী মতো কিছু পড়ল পাশে। নড়ে উঠল মেয়েটা, চাইল ঘাড় ঘুরিয়ে। অয়ন কাঁধ থেকে ব্যাগ নামিয়ে রেখেছে। ও তাকাতেই ভ্রু উঁচিয়ে বলল, পড়ছিস নাকি ফাঁকিবাজি হচ্ছে? ইউষা নাক ফুলিয়ে বলল, এই তোমার 2 দিন? পরশু ফিরবো বলে 10 দিন কাটিয়ে দিলে। অয়ন মুখোমুখি সোফায় গিয়ে বসলো। সক্স খুলতে খুলতে জানালো, ওখানকার বাচ্চারা খুব অসুস্থ। প্যান্ডেমিকের মতো হাম দেখা দিচ্ছে, তাই ক্যাম্পেইন 2 দিনের জায়গায় 5 দিন করার সিদ্ধান্ত নিল। আর বাকি 5 দিন থাকলে যে? অয়নের হাতটা থামলো, কি যেন ভাবলো। মেঝের দিকে চেয়ে পরপরই সে ব্যস্ত গলায় বলল, এমনি। ইউষা আর প্রশ্ন করল না। উৎকণ্ঠা মিয়ে গেল কেমন। নিজের মতো ভাবলো, অয়ন ভাইয়ের হয়তো বাসায় মন টেকে না, হয়তো আর ভালো লাগে না এখানে আসতে। লাগার কথাও তো নয়। এখানে তুষি সারাক্ষণ চোখের সামনে থাকবে, মেজো ভাইয়ার সাথে ওর খুনসুটি চলবে। এসব দেখলে অয়ন ভাইয়ের কষ্ট হবে না? যাকে ভালোবাসলো অন্যের সাথে তার সংসার দেখার সাহস তো সবার নেই। তক্ষুনি একটা প্রশ্ন যেন ছুটে এলো কোত্থেকে। জিজ্ঞেস করলো, তাহলে তুই যে তুষির সাথে অয়নের বিয়ে দিতে যাচ্ছিলি, তুই সইতি কী করে? ওই তিক্ত প্রশ্নে ইউষার সারা শরীর ঝাঁকুনি দেয়, ভিজে যায় বুক। প্ররিত শ্বাসে ভাবে ও সইতে পারত, কারণ যেদিন অয়ন ভাই তুষির জন্যে কাবিননামায় সই করবে সেদিন থেকেই ইউষার নাম উঠত মরা মানুষের খাতায়। আর মৃত মানুষ কখনো কষ্ট পায় নাকি? তক্ষুনি রান্নাঘর হতে চপল পায়ে বেরিয়ে এলো তুষি। সেই গতিটা অল্প কমলো অয়নকে দেখে। এগিয়ে এলো আস্তে, কফির মগটা ইউষাকে দিয়ে বলল, নাও। কণ্ঠ পেয়ে অল্প ঘাড় তুলে আর চোখে চাইল অয়ন। তুষির পরনে সবুজ জামদানি শাড়ি, আঁচল মায়ের মতো ঘাড়ে তুলে রাখা, চুল খোলা, দেখতে অন্যরকম লাগছে। নাকে নাকফুল, হাতে দুটো মোটা মোটা বালা। 10 দিনে গাল ফুলেছে একটু, রোগা থেকে অল্প স্বল্প মোটা হচ্ছে মেয়েটা। ও কি এখন সব সময় শাড়ি পরে? বউ বউ লাগছে একদম। পরপরই নজর নামিয়ে নিল অয়ন। চেষ্টা করলো আর না তাকাতে। ইউষা কফি হাতে নিয়ে হাসলো, বলল, বসো। তুষি বলল, না, কাজ আছে, তুমি পড়ো। মেয়েটা যেতে নিয়েও থামলো। রয়ে শয়ে ইতস্তত বোধ চাপা দিয়ে শুধালো, আপনার কি কিছু লাগবে অয়ন ভাই? অয়ন মাথা তোলে না, ছোট করে বলল, না। তুষি ফের রান্নাঘরে ঢুকতেই ইউষা দীর্ঘশ্বাস ফেলল। একটু আগে তুষি বলেছিল কফি নিয়ে এসে ওর সাথে গল্প করবে, আর এখন কেমন কাজের ছুতোয় পালিয়ে গেল। বাড়িটা আহামরি বদলে গেছে এখন। তুষির অস্বস্তি হয়, অয়ন ভাইয়েরও অস্বস্তি হয়। হয়তোবা অয়ন ভাইকে দেখলে ইউষারও আজ অস্বস্তি হতো, যদি না সেদিন অত সুন্দর করে ওকে বোঝাতো সে। ইউষা কফির মগটা ঠোঁটের কাছে ধরতে গিয়েও থামল। অয়ন জুতো খুলে শার্টের কলার আলগা করে হেলান দিয়ে চোখ বুজেছে। ইউষা মগ বাড়িয়ে দিয়ে বলল, খাবে অয়ন ভাই? না, তুই খা। ও আর কথা বাড়ালো না। তনিমা হাজির হলেন সে সময়। ভারী স্ফূর্ত শোনালো গলার স্বর, অয়ন এসেছে নাকি? অয়ন চোখ মেলে চাইল, কেমন আছো মামুনি? তনিমা ভেজা হাতটা শাড়িতে মুছতে মুছতে ওর পাশে এসে বসলেন। তুই কেমন আছিস? ভালো। এত দেরি হলো কেন ফিরতে? বেশি কাজ ছিল? হ্যাঁ। চোখ মুখ শুকনো লাগছে কেন? এত খিদে পেয়েছে? অয়ন কিছু বলল না। একবার দোতলায় দেখে বলল, ভাইয়া বাসায় নেই? না। ও জিভে ঠোঁট চুবিয়ে বলল, ওরা কি ভালো আছে এখন? তনিমার হাসিটা কমে যায়। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আছে, এই তো কালই ফিরল। অয়ন ভ্রু কুঁচকে বলল, ফিরল বলতে? কোথায় গিয়েছিল? বেড়াতে। ও। ইউষা চুপ করে আছে। মা ছেলের কথার মাঝে ওর তো বলার কিছু নেই। তনিমা বললেন, আমি তো সেদিনই বললাম ওরা ওদের মতো এগিয়ে গেছে, এবার তোরও এগোনো উচিত। আমি পিছিয়ে নেই মামুনি, তাই? অয়ন চোখ গোছালো, সন্দেহ হচ্ছে? হচ্ছে, শুধু আমার একার না, সবার হচ্ছে। ইউষাকে জিজ্ঞেস কর, ও একই কথা বলবে। নারী ইউষা? ইউষা মহা বিপন্ন হয়ে বলল, আমি মানে আমি? অয়ন হেসে ফেলল, এখন তোমাদের সন্দেহ কমাতে কি করতে পারি? নতুন করে কি বলবো বাবা? আমার তো একটাই কথা, জীবন গুছিয়ে নে, বয়স তো হয়েছে। আমি জানি তুই ইচ্ছে করেই 2 দিনের বদলে 10 দিন সিলেট কেন থেকে এসেছিস। এভাবে কি জীবন চলে? বাস্তবতা থেকে কত
কতদিন পালাবি, কতদিন লুকোবি নিজেকে? তুই যত একা থাকবি তোর তুষির জন্যে তত খারাপ লাগবে, ভাইয়ের প্রতি রাগ বাড়বে। এর চেয়ে ভালো হবে এবার অন্য কিছু ভাব। অন্য কিছু বলতে? তনিমা রয়েস হয়ে বললেন, বলিস তো তোর জন্য একটা মেয়ে দেখি বাবা। ইউষা বইয়ের লাইন মার্ক করছিল, থমকে গেল হাতটা। চোরা কাপা চোখ তুলে চাইল অয়নের উত্তর শোনার আশায়। সে বলল, মেয়ে দেখবে? তুই বললে দেখব। এমন মেয়ে আনবো যে আমার ছেলেকে নিজের সবটুকু দিয়ে আগলে রাখবে, ভীষণ ভালোবাসবে, যার কাছে থাকলে আমার অয়নের মনেই হবে না ভালোবাসার কমতি আছে কোথাও। দেখবো বল? অয়ন আর চোখে ইউষার দিকে চাইল। মেয়েটার সারা মুখ লালচে, নাকের ডগাটা তীর তীর করছে, নিচের দিক চেয়ে ঢোক গিলছে বারবার। হঠাৎ সব বই খাতা গুছিয়ে উঠে দাঁড়ালো সে। অমন কাঁপা ব্যস্ত গলায় বলল, আমি রুমে যাই বড় মা। খুব অস্থির পায়ে হাঁটা ধরল ইউষা। কফি পড়ে থাকতে দেখে তনিমা পিছু ডেকে বললেন, কফিটা নিলি না? খাবো না। ইউষা চলে যায়। একরকম পালায় এই কঠিন পরিস্থিতি থেকে। তনিমা এসব বুঝলেন না, বরং অধৈর্য হয়ে বললেন, কিছু তো বল অয়ন, মরার আগে তোর একটা গতি দেখে যাই। অয়ন নির্লিপ্ত নয়নে তখনও চেয়ে রইল ইউষার যাওয়ার দিকে। তারপর মায়ের দিকে নজর ফিরিয়ে আনলো, মুচকি হেসে বলল, দেখি জানাবো। সামনে খোলা বই, বাতাসে পৃষ্ঠাগুলো শব্দ করে উঠছে, কখনো ক্লান্ত হয়ে হেলে পড়ছে পরের পৃষ্ঠার বুকে। তবুও ওদের ইউষার মনোযোগ পাওয়া হয় না। টেবিলের কাঠে মাথায় হাত ঠেকিয়ে বসে থাকতে থাকতে একটা সময় ঠোঁট দুটো প্রচণ্ড কান্নায় ভেঙে এলো ওর। টলমল চোখ ভরে ঝাপসা হলো সজোরে। অয়নকে ও যতই বলুক ওর খারাপ লাগে না, কষ্ট হয় না, কিন্তু আল্লাহ জানেন অয়নের পাশে কাউকে ভাবতে ওর বুকখানা ছিন্ন ভিন্ন হয়ে যায়, দুই খণ্ড হয়ে কোনো ধারালো তলোয়ার যেন পিঠ ফুঁড়ে বেরিয়ে যায় বাইরে। কিন্তু সত্যিটা তো ইউষার মেনে নেওয়া উচিত। একদিন কোনো না কোনো মেয়ের সাথে অয়নের বিয়ে হবে, একদিন খুব সুখে সংসার করবে সে। কিন্তু শুধু ইউষার পাওয়া হবে না তাকে। অয়ন ভাই তো বলেই দিয়েছে কোনোদিন ওকে ভালোবাসবে না, বাসবেও বা কি করে? যাকে এককালে ছোট বোন ভেবে এসেছে, হুট করে তার ডাকে সাড়া দেয়া যায় না, চাইলেও পাল্টানো যায় না ওই দৃষ্টি। অয়নের চোখে সেদিন যে অবিশ্বাস ছিল, যে বিস্ময় ছিল, যেন সে ভাবতেই পারছে না ইউষা ওকে ভালোবাসতে পারে। এমন বোকামি করবে ইউষা, এ যেন ভাবাও পাপ, শোনাও ভুল। ইউষার শেষ পরীক্ষা এই মাসের 8 তারিখ। ও চোখ মন টেনে হিঁচড়ে এনে পড়ায় মন দিতে চাইল, হচ্ছিল না। ব্যর্থ প্রেমের তোড়ে বারবার বুক ধসে যাচ্ছে। তখনই লম্বা লম্বা পা ফেলে ঘরের ভেতর ঢুকলো কেউ একজন। কেমন তেড়ে মেরে এসেই এক হ্যাঁচকা টানে ইউষার কনুই ধরে চেয়ার থেকে টেনে তুলল সে। কান্নায় মত্ত মেয়েটার বুক ছ্যাঁত করে উঠল। ভরকে যাওয়া চোখ ঝাপটে চাইতেই দেখলো দাঁড়িয়ে আছে অয়ন। তার চোখ মুখ স্থির, অচপল কুচকুচে কালো মণি দুটো। জিজ্ঞেস করলো নিষ্প্রভ গলায়, ওভাবে চলে এলি যে? ইউষা মাথা নুইয়ে নেয়, জিভে ঠোঁট চুবিয়ে বলে, তোমরা তোমরা কথা বলছিলে তো, পড়তে পারছিলাম না। অয়ন ঠোঁট টেনে হাসলো, হাত এগিয়ে টেবিলে রাখা উল্টো বইটা সোজা করে দিতেই ইউষার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বেখেয়ালে বই এতক্ষণ উল্টো মেলে বসেছিল। অস্বস্তিতে ইউষা মরে যায়। অগোছালো চোখটা এদিক ওদিক ফেলে চেষ্টা করে প্রসঙ্গ কাটাতে। জিজ্ঞেস করে, কিছু কি বলবে তুমি? অয়ন জবাব দিল না, চেয়ে রইল একযোগে। আস্তে ধীরে চোখ দুটো ইউষার ফর্সা মুখে ঘোরালো। ইউষা ঘাবড়ে গেল এবার, গুরুতর হয়ে বলল, কিছু হয়েছে অয়ন ভাই? অয়ন উত্তরের বদলে আর্দ্র স্বরে ডাকলো, ইউষা। এই ডাক ইউষার সহ্য হয় না, বুক ধরে যায়, কান ঝিমঝিম করে। জড়িয়ে যাওয়া কণ্ঠ দিয়ে বলে, জি। অয়ন এবার শ্বাস টানলো, পরপর টেনে নেয়া দমটাই ঝাড়লো ফোঁস করে। ভনিতাহীন বলল, ভেবে দেখলাম আমাকে তোর পাওয়া উচিত। থমকে চাইল মেয়েটা, মানে? অয়ন বলল, এই 10 দিন আমি বাড়ি থেকে দূরে ছিলাম নিজেকে সময় দেওয়ার জন্য। এই দিনগুলোর প্রতিটা সেকেন্ড, প্রতি মিনিট, প্রত্যেকটা ঘন্টা আমি ভেবেছি, বারবার ভেবেছি। আর যতবার জিজ্ঞেস করেছি প্রতিবার শুধু একটাই উত্তর এসেছে, আমাকে তোর পাওয়া উচিত। ইউষার ভেতর ঝড় উঠল, তোলপাড় জাগলো বুকের মাঝে। কাপা গলায় বলল, কি কি বলতে চাইছো অয়ন ভাই? অয়ন সোজাসাপটা বলল, আমায় বিয়ে করবি? আকাশ থেকে ছিটকে পড়ল মেয়েটা। ভীষণ গতিতে ঠোঁট দুটো ফাঁকা হয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ় বনে বলল, কি?
অয়নের হাতটা ইউষার কনুই থেকে কবজিতে নেমে আসে। এবার মোমের মতো করে ধরল সে। বিষণ্ণ গলায় বলল, আমি তো আমার ভালোবাসা পাইনি, তোকে তোর ভালোবাসা পাইয়ে দি চল। ইউষা স্তম্ভিত হয়ে চেয়ে রইল, দু চোখ ছাপানো অবিশ্বাসের সাথে নির্বুদ্ধিতা যেন। সম্বিত ফিরল ও দূর থেকে ভেসে আসা গায়েবী কোনো শব্দে। চিবুক নুইয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে নিল সে। নিচু স্বরে বলল, তা হয় না অয়ন ভাই। কেন? ভালোবাসিস না আমাকে? তুমি তো বাসো না। তাতে কি এসে যায়? এসে যায় না? ভালোবাসা ছাড়া সংসার হয়? অয়ন উদাস কণ্ঠে বলল, এখন বাসি না, কিন্তু ভবিষ্যতে হয়তো বাসতেও পারি। তার কি কোনো নিশ্চয়তা আছে? জানি না, থাকতেও পারে। ভাইয়াকে দেখে বুঝিসনি? ভাইয়া তো একসময় তুষিকে সহ্যই করতে পারতো না, দুজনের কেউ চাইতো না কাউকে। অথচ আজ দেখ, তুষির জন্যে ও আমার বিপক্ষে চলে গেল। আজ যেন তুষি ছাড়া ও কিছু ভাবতেই পারছে না। ভাইয়া যদি অমন অনীহা সত্ত্বেও তুষিকে আজ এত প্রচণ্ড মাত্রায় ভালোবাসতে পারে, আমিও নিশ্চয়ই পারবো। ইউষা কাষ্ঠ হেসে বলল, মেজো ভাইয়া পেরেছিল, কারণ তার জীবনে দ্বিতীয় কেউ ছিল না। ভাইয়ার হৃদয়ে জায়গা ছিল, কিন্তু তোমার তা নেই। যেখানে অন্য একজনের বাস, সেখানে আমি গিয়ে কোথায় থাকবো? ইউষা, এত কিছু ভাবলে চলবে না। লাইফ ইজ নট এ ক্যালকুলেটর। আমার মনে হয়েছে আমি যদি তোকে ফিরিয়ে দিই, জীবনের সঙ্গে তোর সঙ্গে অনেক বড় একটা অন্যায় হয়ে যাবে। এত ভালোবাসিস জেনে বুঝেও তা আমি ফিরাই কি করে? ইউষা একই রকম হেসে বলল, করুণা করছো? মুভ অন করতে চাইছি। আর মুভ অন একা একা হয় না। এটা একটা রাস্তার মতো, খুব পিচ্ছিল একটা রাস্তা, যেখানে এক পা হাঁটতে গেলে 10 বার হড়কে যাওয়ার ভয় থাকে। কিন্তু সেই পথে যদি পাশে কেউ দাঁড়ায়, যে শক্ত করে হাত ধরে রাখবে, ভরসা দেবে, তখন আর পিছলে যেতে হয় না, বরং ওই হাত ধরে ফের উঠে দাঁড়ানো যায়, সামনে এগিয়ে যাওয়া যায়। ইউষা, আমি চাইছি আমার সেই রাস্তাটায় ওই হাত বাড়ানো মানুষটা তুই হয়ে আয়। কিন্তু আমি তো কারো অপশন হতে চাই না অয়ন ভাই। অয়ন উদ্বেগ নিয়ে বলল, ইউষা, আমি তোকে আমার জীবনের অপশন বানাচ্ছি না। একটু বিশ্বাস রাখ, আমাকে একটু সময় দে, আমি ঠিক পারবো দেখিস। তুই শুধু আমায় একটু সাহায্য কর প্লিজ। ইউষার কণ্ঠে প্রাণ নেই, শুধু বলল, আর বাড়ির লোকেরা, তারা কি ভাববে অয়ন ভাই? বাবা মা, বড় মা, চাচু, দিদুন কি বলবে? কি জবাব দেব সবাইকে? দুদিন আগে যার সাথে আমার বোনের বিয়ে হওয়ার কথা ছিল, যে আমার বোনের জন্য এতটা উন্মাদ, আজ আমি তাকে বিয়ে করতে চাই? এমন বেহায়াপনা আমাকে দিয়ে হবে না। এসব আমি মুখে আনবো বা কি করে? অয়ন চিবুক শক্ত করে বলল, সেটা আমি বুঝবো। তুই তোর কথা বল, তুই রাজি কিনা আমার কাছে সেটা ম্যাটার করছে। ইউষা মাথা নত করলো, ছটফটে চিত্ত শান্ত করে বলল, আমি জানি না। অয়ন থম ধরে চেয়ে রইল ওর মুখের দিকে। তরবর করে বেরিয়ে গেল পরপর। অমনি ধপ করে চেয়ারে বসে পড়ল ইউষা। ধাঁধায় দ্বিধায় দোটানায় ভুগতে ভুগতে হু হু করে মাথা ঠেসে কেঁদে উঠল জোরে। তখন ঘড়িতে 10:30 ক্রস করেছে। মাত্রই ফিরেছে স্বার্থ। দোরগোড়া থেকে ঢুকতে গিয়ে শওকত ও পাশাপাশি হলো। থামলো দুজনেই। স্বার্থ বাবার দিকে না তাকালেও শওকত বললেন, যাও। স্বার্থ কোনো ভদ্রতা দেখালো না। বাবার পাশ কাটিয়ে নিষ্প্রহ চিত্তে ঢুকে গেল ভেতরে। ছেলের এত পাথুরে হাবভাব দেখে পোড়া শ্বাস টানলেন ভদ্রলোক। একটা পুরনো স্মৃতি ভেসে উঠল চোখে। সেবার ঈদ উল আজহার সময় কোরবানি দেওয়ার জন্য সবাই গ্রামের বাড়ি ছিল। শওকত ফিরলেন ক্যান্টনমেন্ট থেকে। হাট থেকে গরু নিয়ে আসার পর উঠোনে বেঁধে রাখা হলো। সায়ন দাঁড়িয়েছিল দূরে, ওর পাশেই ছোটখাটো অয়ন। খালি গায়ে বসে বসে কলা খাচ্ছে ছেলেটা। দিদুন মাত্রই গোসল করিয়ে দিয়েছেন। গরুর বড় বড় শিং আর গাট্টা গোট্টা কালো শরীর দেখে ভীষণ ভয় লাগে সায়নের। সেজন্য কাছে যাচ্ছে না। স্বার্থর আবার ভয় ডর নেই। গরুর পাশে আসন করে বসে ঘাস খাওয়াচ্ছিল ও। সায়ন বলল, চলে আয় না, লাথি মারলে কি হবে? স্বার্থ গরুর পিঠে হাত বুলিয়ে সায়নকে দেখিয়ে বলল, ওই ভিতরটাকে একটা গুঁতো দিয়ে আয় তো। আতকে উঠল সায়ন। গরু বাঁধা, অথচ না না বলে আর্তনাদ ছুড়ল সে। স্বার্থ মজা পেয়ে গেল। গরুর রশিতে হাত দিয়ে বলল, এই দিলাম খুলে, দিলাম। সায়ন ভীত সন্ত্রস্ত হয়ে বলল, না না প্লিজ, এমন করিস না। শওকত ওর চেঁচানো শুনে এগিয়ে এলেন, শুধালেন, কি হয়েছে? আবার কি করেছো তুমি স্বার্থ? স্বার্থ বাবাকে দেখি ভদ্র হয়ে মাথা নত করে দাঁড়ালো। অয়ন কলা চিবোতে চিবোতে বলল, মেজো ভাইয়া বলো ভাইয়াকে, গোলু ছেলে দেয়াল বয় দিচ্ছে।
সায়ন দুপাশে ঘাড় নেড়ে বলল, না না বাবা, ভয় দিচ্ছে না, আমরা তো খেলছিলাম। তক্ষুনি গরুটা ছুট লাগালো, ভ্যাবাচাকা খেয়ে গেল সবাই। স্বার্থ বোকা হয়ে গেল সবার আগে, চেয়ে দেখলো গরুর রশি ছুটে গেছে, জিভ বেরিয়ে এলো ওর। ও তো ভয় দেখাতে গিয়েছিল, রশি খুললো কি করে? এতক্ষণে গরু গেট পেরিয়ে চলে গেছে, সেই সাথে বদলেছে বাড়ির পরিবেশ। শওকত সহ বাড়ির পুরুষ ছুটতে হলো সকলকে। টানা 2 ঘন্টা ছোটাছুটি আর টানা হেঁচড়ার পর ওই বিশাল মাপের ষাঁড়কে আয়ত্তে আনা গেল, কিন্তু স্বার্থ বাঁচল না। ওর দুটো হাত ক্রস করে ধরে ইচ্ছে মতো বকলেন শওকত। ধমকে ধমকে বললেন, আর এরকম ফাজলামো করবে? স্বার্থ আনত হয়ে দুপাশে নাড়ল মাথাটা, তারপর বাবার কথায় 4বার কান ধরে উঠবসও করলো। শওকতের হাত পা ছিলে গেছে, কোনোই থেকে চামড়া উঠে গেছে এক হাতের। তনিমা স্যাবলন লাগালেন, স্যাক দিয়ে দিলেন। এরপর রুমে গিয়ে বিছানায় শুয়ে একটু চোখ বুজলেন তিনি। আজই ফিরেছিলেন আর আজই এসব। ক্লান্তিতে জুতো অবধি খোলার ইচ্ছে হলো না। কিছুক্ষণ পর টের পেলেন দুটো নরম হাত পড়েছে পায়ে। চোখটা হালকা করে একটু খুললেন শওকত, দেখলেন স্বার্থ খুব আস্তে আস্তে ওনার বুট খুলে দিচ্ছে। মাঝে একবার ঘাড় উঁচিয়ে দেখলো বাবা সজাগ কিনা। যখনই ও তাকায় শওকত চোখ বুজে নেন, ভান করেন ঘুমের। স্বার্থ ওনার গোড়ালিতে লেগে থাকা ধুলো নিজের পরনে টি শার্ট দিয়ে মুছে দিল। এরপর জুতো জোড়া গুছিয়ে রেখে এলো সেলফে। বাবার পায়ের নিচে কোলবালিশ পেতে দিল যাতে ঘুমোতে আরাম হয়। বাবার মুখে আলো পড়ছিল বলে পর্দাটাও টেনে দিল সে। ফ্যানের স্পিডটা বাড়িয়ে রাখলো একটু। সব শেষে ফিরে যেতে নিলেই শওকত ডাকলেন, এই যে চোর ছেলে। স্বার্থ দাঁড়িয়ে গেল, ফিরে চাইল ভয়ে ভয়ে। শওকত উঠে বসলেন, মোলায়েম কণ্ঠে ডাকলেন, এদিকে এসো। স্বার্থ হাতের বল দেখিয়ে বলল, আমি তো শুধু বলটা নিতে এসেছিলাম, তোমাকে বিরক্ত করতে চাইনি, এসো এদিকে। স্বার্থ এগিয়ে এলো, দাঁড়ালো মাথা নুইয়ে। শওকত ওর হাত টেনে পাশে বসালেন, অথচ একবারও মাথা তুলল না ছেলেটা। ভদ্রলোক বললেন, এত ভয় পাও কেন আমাকে? আমি কি তোমাকে মারি? স্বার্থ চুপ। বেশি দুষ্টুমি করো দেখেই তো বকতে হয়। সায়নের মতো একটু ভদ্র হলেও তো পারো। এই যে আজ যে কাজটা করলে, কত মানুষের ঝক্কি পোহাতে হলো দেখেছো? স্বার্থ মিনমিন করে বলল, সরি বাবা। শওকত খেয়াল করলেন ছেলের হাতের বলটা পুরনো হয়ে গেছে। মানিব্যাগ থেকে একটা নতুন নোট তুললেন তিনি, ওর হাতে দিয়ে বললেন, নাও আর একটা বল কিনে নিও। স্বার্থর কাচুমাচু চেহারায় চাঁদ উঠল অমনি। দুগাল ভরে হেসে বাবার দিকে চাইল সে। টাকা হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ বাবা। শওকত হেসে মাথায় হাত বোলালেন। স্বার্থ পুরনো বলটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তাহলে এটাকে আর লাগবে না। কিন্তু ওটা গিয়ে পাশের দেওয়ালে বাড়ি খেয়ে ফেরত এলো। উড়ে এসে শওকতের ঘাড়ের উপর পড়ল। ব্যথায় ছিটকে উঠলেন ভদ্রলোক, ঘাড় চেপে ধরলেন এক হাতে। রেগে রেগে বললেন, এজন্যই তুমি বকা খাও, যাও যাও এখান থেকে। স্বার্থ জিভ কাটল। আতঙ্ক আর ধমকে ভোঁদড় দিয়ে ছুটে বেরিয়ে গেল সবেগে। কি হলো ভাইজান, চলো। শওকতের ধ্যান ছুটল, নড়ে উঠলেন। সাইফুল ভেতরে ঢুকে গেছে। এপাশ ফিরে আলগোছে ভেজা চোখটা মুছে নিলেন তিনি। এসে বসলেন সোফায়, আর চোখে দেখলেন স্বার্থকে। বাইরে এত গরম, তাই আসা মাত্রই তনিমা সবাইর সামনে ঠান্ডা শরবত রেখেছেন। স্বার্থ মায়ের সাথে কথা বলতে বলতে একবার আশপাশে দেখলো, জিজ্ঞেস করলো, চোরটা কোথায়? চোর আবার কি রে, ওর নাম নেই? স্বার্থ গ্লাসে চুমুক দিতে দিতে হাসলো একটু। তুষি একটা বড় ট্রে হাতে ছুটে এলো তখনই। রেহনুমা বললেন, আস্তে আস্তে পড়ে যাবে। মেয়েটা স্ফূর্তি চিত্তে ট্রে এনে সবার সামনের ছোট্ট টেবিলটাতে রেখে বলল, বাবা দেখো। শওকত অবাক হয়ে বললেন, এত সুন্দর কেক তুষি বানিয়েছে? তুষি বুক ফুলিয়ে বলল, ইয়েস, আজ মায়ের থেকে একটুও সাহায্য নিইনি, একা একা করেছি। সাইফুল নিজেই কেটে এক টুকরো পিরিচে নিলেন। দেখতে তো ডেলিশাস, খেয়ে দেখি। কিন্তু কি উপলক্ষে এটা? মিন্তো লাফঝাপ দিয়ে বলল, আমি পাশ করেছি তো সেজন্য। সাইফুল হতাশ শ্বাস ফেলে বললেন, 33 পেয়ে? না, ম্যাথ বাদে সবগুলোতে A- পেয়েছি। সাইফুল আশ্চর্য হয়ে গেলেন। রেহনুমার দিকে তাকাতেই বললেন, ঘটনা সত্যি। ভদ্রলোক অবাক হয়ে বললেন, তুই এত মার্কস কি করে পেলি? নিশ্চয়ই পাশের জনেরটা দেখে। তুষি ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, আরে বাবা, আমার ভাই এমনি। মিন্তো এগিয়ে দিল, ট্যালেন্টেড। হ্যাঁ হ্যাঁ, স্বার্থ বলল, একদম। মিন্তো আসলেই তোমার ভাই, দুজনের ট্যালেন্ট একই রকম। তুষি বুঝতে পারলো এটা প্রশংসা নয়, নির্ঘাত ঘোর বেজ্জতি হবে। ভ্রুকুসকে বলল, আমি যথেষ্ট। মিন্তো আবার এগিয়ে দেয়, ট্যালেন্টেড। হ্যাঁ হ্যাঁ। তারপর এক টুকরো কেক পিরিচে নিয়ে স্বার্থকে দিতে ঝুঁকলো সে। চোখাচোখি হতে স্বার্থ ভ্রু নাচালো। একবার সবাইকে দেখে আস্তে করে বলল, শরীর ঠিক হয়েছে? সারাদিনে কতবার জিজ্ঞেস করলেন? ও ফোঁস করে শ্বাস ফেলে বলল, একদিন খেয়ে 10 দিন অভুক্ত থাকা কত কষ্ট
কষ্টের তুমি জানো? তুষি ঠোঁট হাঁ করে ফেললো, সতর্ক চোখ ঘুরিয়ে সবাইকে দেখলো আরেকবার। রেহনুমা বললেন, আচ্ছা ইউষা কোথায়? কতবার ডাকলাম, এখনো নিচে নামেনি? ইউষা, এই ইউষা, সবাই এখানে, তুই ঘরে কি করছিস? আজকে খুব পড়া বেড়েছে না তোমার? ইউষা আর বসে থাকতে পারল না, পিলপিলে পায়ে ঘর ছেড়ে বের হলো। অথচ দরজার চৌকাঠ ছুতেই মুখোমুখি বেরিয়ে এলো অয়ন। বুকটা ধক করে উঠায় থামলো ইউষা, তবে অয়ন ওর দিকে তাকালো না আজও। নিজের মতো নেমে এলো নিচে। ইউষার মন ঝুপ করে তলিয়ে গেল বিষাদে। অয়ন ভাই নিশ্চয়ই কষ্ট পেয়েছেন, রাগ করেছেন খুব, কিন্তু ইউষা তো তা চাইনি। ওর বোধহয় হ্যাঁ বললেই ভালো হতো। এমনি অয়ন ভাই বিষণ্ণ হয়ে আছেন, অন্তত আবারও তার মন ভাঙতো না। ইউষার জীবন শূন্য করে হলেও অয়ন ভাই পূর্ণ থাকুক, তাও ভালো থাকুক। শওকত অয়নকে দেখে বললেন, তুমি কখন এলে? সন্ধ্যায়। তারপর সে সোজাসুজি মায়ের দিকে চাইল, বলল, মামুনি তুমি আমার জন্যে মেয়ে খুঁজতে চাইছিলে না? এই সময় এমন প্রসঙ্গ, তাও অয়নের মুখে। সবার মনোযোগ তটস্থ বেগে ঘুরে এলো অমনি। তনিমা বিভ্রান্ত চিত্তে বললেন, চাইলাম তো। সিঁড়িতে ইউষার পা আর চলছে না, বুক শুকিয়ে গেছে প্রায়। ও না করাতেই কি অয়ন ভাই এখন অন্য কাউকে বিয়ের কথা বলবে? কোনো রকম কদম টেনে টেনে সিঁড়ির একদম কোণে এসে থামলো মেয়েটা। অয়ন শওকতের দিকে চেয়ে বলল, বাবা আমি বিয়ে করতে চাচ্ছি। শওকত বিভ্রমের তোরে বিস্মিত হয়ে চেয়ে রইলেন। চেষ্টা করলেন ঘটনা বুঝতে। একই রকম ভাঁজ পড়ল স্বার্থর কপালে। ব্যাপারটা চট করে কেউ ধরতে পারল না। তবে সাইফুল খুশি হয়ে বললেন, বাহ, এটা তো ভালো খবর। জয়নব একবার স্বার্থর দিকে চাইলেন, সে তো নিজেই প্রশ্ন নিয়ে চেয়ে। এদিকে তুষিও কিছু বুঝতে পারছে না। অয়ন ইউষার মাঝে কিছু ঘটলে ইউষা তো ওকে জানাতো। কই এতবার দেখা হলো, কিছু বলেনি যে? তনিমা বললেন, সত্যি বিয়ে করবি? মজা করছিস না তো? না, আই এম সিরিয়াস, আমি বিয়ে করতে চাই। জয়নব বললেন, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন দাদুভাই? সাইফুল বললেন, থাক না আম্মা, ওকে এত প্রশ্ন আমরা না করি। ও বিয়ে করবে বলেছে যখন, ভাবি আপনি ওর জন্য মেয়ে দেখা শুরু করুন, আমরাও খোঁজ নিই। অয়ন বলল, খোঁজ নিতে হবে না। রেহনুমা বললেন, তাহলে যেখানে গেলি সেখানে কাউকে পছন্দ হয়েছে? না। শওকত অধৈর্য হয়ে বললেন, মেয়েও দেখবো না, তোমারও পছন্দ নেই, আমাদের তাহলে কি করতে বলছো? নিজেই বা কি করতে চাইছো? ইউষা দাঁড়িয়েছিল অয়নের চেয়ে কয়েক হাত দূরত্বে। মেয়েটা যখন শুষ্ক ফাঁকা বুক নিয়ে হাহুতাশে মরছিল, অয়ন ওর কোনোয়ে এক টান মেরে নিজের পাশে এনে বলল, আমি ওকে বিয়ে করব।